নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি তুলিকা। শুরু করছি বেঙ্গল লাইন। বেঙ্গল লাইনের শুরুতেই দেখে নেব আজ যে ইস্যুর দিকে নজর রাখবো আমরা। প্রথম ইস্যু মুর্শিদাবাদ। জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় ধৃত বেড়ে 4, চোপড়া থেকে গ্রেফতার 1। দ্বিতীয় ইস্যু জাফরাবাদে নিহতদের বাড়িতে অবশেষে গেলেন শাসক দলের প্রতিনিধিরা। তৃতীয় ইস্যু উত্তর 24 পরগনা। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে গাইঘাটা থানার সামনে বিজেপির গণ অবস্থান। চতুর্থ ইস্যু রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, অস্বস্তিতে বিজেপি। প্রথম ইস্যুর দিকে আমরা নজর রাখবো। মুর্শিদাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় ধৃত আরও 1। চোপড়া থেকে গ্রেফতার করা হলো জিয়াউল হক নামে এক ব্যক্তি এবং এসটিএফ হানা দেয়। স্থানীয় পুলিশকে না জানিয়েই এসটিএফ হানা দেয় এবং সেখান থেকে চোপড়া থেকে গ্রেফতার করা হয় জিয়াউল হক নামে এক ব্যক্তিকে। মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় জিয়াউল হককে। পুলিশকে না জানিয়ে এসটিএফ হানা জোড়া খুনে এখনো পর্যন্ত গ্রেফতার 4 জন। সুতি থেকে ধৃত ইনজামুল হক, দিলদার নাদাব, মুরারি থেকে গ্রেফতার কালু নাদাব এবং অবশেষে চোপড়া থেকে গ্রেফতার করা হয় জিয়াউল হককে। জিয়াউল হকে 10 দিনের পুলিশি হেফাজতে রয়েছে জিয়াউল হক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। আজ ছেলে এবং বাবার খুনের ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে জিয়াউল হক নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? হয়েছে যে উত্তর দিনাজপুরের যে চোপড়া সেই এলাকা থেকে জিয়াউল হক নামে এক ব্যক্তিকে তাকে এসটিএফ হানা দেয় এবং তাকে হানা দেওয়ার পরে তাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হলো। একদিকে ইনজামুল হক, অন্যদিকে দিলদার নাদাব এবং জিয়াউল হক, সঙ্গে 3 জন এবং আরো একজনকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই এই যে জিয়াউল হক, যাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছিল, তাকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তার 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তো ইতিমধ্যেই যে 4 জনকে গ্রেফতার করেছে এবং পাশাপাশি এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, তার পাশাপাশি এসটিএফ। কিন্তু এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তার পাশাপাশি এখনো যারা আছে তারা অথরায় রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এসটিএফ এবং পুলিশ। পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? পুলিশের পক্ষ থেকে দেখো, এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে এবং আরো যারা রয়েছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এই যে জিয়াউল হককে এর আগে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে সেই জায়গা থেকে জিজ্ঞাসাবাদ, তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে এই যে জিয়াউল হকের খোঁজ পায় এবং তারপরেই এই যে জিয়াউল হককে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাকে পুলিশের হেফাজতে তাকে নেওয়া হয়েছে। 10 দিনের পুলিশি হেফাজতে আছে, তিনি রয়েছেন। সঙ্গে থাকা রফি, আমরা আবারও ফিরবো তোমার কাছে। মুর্শিদাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরো 1। চোপড়া থেকে গ্রেফতার জিয়াউল শেখ। চোপড়া থেকে গ্রেফতার জিয়াউল হক নামে এক ব্যক্তি। জঙ্গিপুর জেলা পুলিশের এসপি আনন্দ রায় কি জানাচ্ছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। জাফরাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে। বাড়ি সুরিতলায়। যেগুলো পালিয়ে গেছিলো ওই পরিবারগুলো কি কতগুলো এসছে? আর 100 জনের উপরে আছে। সবগুলো কি চলে এসছে? 100 জনের উপরে আছে অ্যাজ অফ নাও। নতুন করে কি কোনো অশান্তির খবর হয়েছে? না, 12 তারিখে বিকেলের পরে আর কোনো অশান্তি এখনো পর্যন্ত। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির কাছে। রফি, এই মুহূর্তে সার্বিকভাবে কি পরিস্থিতি মুর্শিদাবাদের? একদমই সার্বিকভাবে যেটা পরিস্থিতি আগের থেকে পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। যেখানে নেট বন্ধ ছিল, যেখানে 163 ধারা ছিল, সেই জায়গা থেকে এখন সবকিছুই সচল হয়েছে। যান চলাচল সচল, মানুষজন তারা দোকানপাট সবকিছুই খুলছে, রাস্তাতে লোকজনের দেখা পাওয়া যাচ্ছে। এমনিতে এবং যে এলাকাগুলোতে যে ঘটনাগুলো ঘটেছিল, যে সব ভয়ঙ্কর যেসব দৃশ্য, বাড়িতে ঢুকে যেভাবে খুন হয়েছিলেন বাবা ছেলে, পাশাপাশি যেভাবে
জাফরাবাদ এবং বেদবোনা যেসব এলাকাগুলো, শামসেরগঞ্জের সেই সব এলাকাগুলো যেভাবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে ওই এলাকার মানুষজন এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে। তারা রীতিমতো গতকালকে সেখানে রাজ্যপাল এসেছিলেন এবং মহিলা কমিশনের চেয়ারপারসন সহ সদস্যরা তারা এসেছিলেন। তারা সেই বাবা ছেলে খুন সেই বাড়িতে তারা যান এবং তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি যে ক্ষতিগ্রস্ত গ্রাম রয়েছিল, যে বাড়িগুলো রয়েছে, তাদের সঙ্গেও কথা বলেন এবং তারা এখনো পর্যন্ত তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের কাছে একটাই আবেদন যে স্থায়ী বিএসএফ ক্যাম্প, কারণ বিএসএফ তাদের পুলিশের উপরে তাদের আস্থা নেই। সেই জায়গা থেকে তারা বিএসএফ ক্যাম্পের তারা দাবি জানিয়েছেন, কারণ তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ বলে পুলিশ প্রশাসন বলে তাদের অভিযোগ। এবং সেই জায়গা থেকে তারা এখনো আতঙ্কিত রয়েছে এবং সেই আতঙ্ক থেকে কাটিয়ে উঠতে পারে। সেই জায়গা থেকে যদি বিএসএফ ক্যাম্প সেই এলাকায়, সেই গ্রামে যদি বিএসএফ ক্যাম্প থাকে। তুমি সঙ্গে থাকো রফি, আমরা আবারও ফিরবো তোমার কাছে। আমরা নজর রাখবো পরবর্তী ইস্যুতে। জাফরাবাদে নিহতদের বাড়িতে অবশেষে গেলেন শাসক দলের প্রতিনিধিরা। জাফরাবাদে নিহতদের পরিবারে অবশেষে গেলেন শাসক দলের প্রতিনিধিরা। জাফরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল নিহত বাবা এবং ছেলের বাড়িতে গেলেন তৃণমূলের শাসক দলের প্রতিনিধিরা এবং সেখানে গিয়ে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ছিলেন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানও। অবশেষে বাবা ছেলের খুনের ঘটনায় তাদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। আজ জাফরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল গেছেন এবং সেখানে বাবা ছেলের পরিবার যে খুন হয়েছে সেই পরিবারের সঙ্গে দেখা করেছেন। হ্যাঁ, একদমই। গতকাল যেভাবে সেই ক্ষতিগ্রস্ত এলাকা এবং বাবা ছেলে যেখানে খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, সেই বাড়িতে পরিদর্শন করেছিলেন রাজ্যপাল। একদিকে রাজ্যপাল তিনি পরিদর্শন করেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন। তারপরে যে মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন ছিলেন এবং সদস্যরা ছিলেন, তারাও এসেছিলেন এবং তারাও তাদের সঙ্গে কথা বলেন। এরপরে আজকে তৃণমূলের একটি প্রতিনিধি দল, সেই দলে যে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং তার সঙ্গে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ তৃণমূলের যে নেতৃত্ববৃন্দরা, তারা সেই বাড়িতে, যে বাড়িতে খুন হয়েছিল বাবা ছেলে, সেই বাড়িতে তারা গিয়েছিলেন এবং সেই বাড়ি থেকে বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেছেন। পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একদিকে তিনি বলেছেন যে আমরা তাদের পাশে রয়েছি এবং পাশাপাশি যে সরকার এই ক্ষতিগ্রস্ত বাড়ির যে লোকজন, তাদের পাশে সরকার রয়েছে। তবে তারা যেভাবে ওই ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত, ওই পরিবারের লোকজন তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে এবং ইতিমধ্যেই এই যে শাসক দলের এই যে প্রতিনিধিরা তারা গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে সরকারও তাদের পাশে আছেন বলে জানিয়েছেন। ধন্যবাদ রফি। সাংসদ খলিলুর রহমান এই বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী বলেছেন বা আরও সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি, এটা প্রশাসনকে আমরাও তুলে ধরেছি, প্রশাসন বিষয়টা দেখছি। মানুষের মনের মধ্যে একটা এই সময় একটা যে তাদের মনের মধ্যে দুঃখ বা একটা ক্ষোভ যে আছে না, তার ফলে এটা কথাটা এসছে আর কি। আদারওয়াইজ আমাদের যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। জাফরাবাদে তৃণমূল প্রতিনিধি দল নিহত বাবা ছেলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দলের দুই সাংসদ, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং তার সাথে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। গত দুদিন ধরে মুর্শিদাবাদ এবং মালদায় যান জাতীয় মহিলা কমিশনের সদস্য এবং সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতিও পরিদর্শন করেন তারা। এছাড়াও মুর্শিদাবাদ এবং মালদায় গেছিলেন রাজ্যপালও। মুর্শিদাবাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যপালও। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনও গিয়েছিলেন মুর্শিদাবাদ এবং মালদার পরিস্থিতি পরিদর্শনে। মুর্শিদাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় ধৃত আরও একজন মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয়। চোপড়া থেকে গ্রেফতার জিয়াউল হক পুলিশকে না জানিয়েই এসটিএফ হানা দেয় এবং সেখানে জাফরাবাদের তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছায় নিহত বাবা ছেলের বাড়িতে।
জাতীয় মহিলা কমিশন জানিয়েছেন, মুর্শিদাবাদ এবং মালদায় যা পরিস্থিতি তারা দেখেছেন তা ভোলার মতো নয়। ভয়ঙ্কর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা। আজ সন্ধ্যায় তারা যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। রাজ্যপালের কাছ থেকে বেরিয়ে কি জানিয়েছেন জাতীয় মহিলা কমিশন শোনাবো আপনাদের। आज मैं अभी माननीय राज्यपाल महोदय जी के साथ मेरी मुलाकात हुई है, उनके साथ विस्तृत बात भी हुई है। गत 2-3 दिन से जो मैंने यहाँ पर देखा है, जो अनुभव आए हैं, और उसी के साथ साथ मुर्शिदाबाद और मालदा की जो स्थिति है उसके बारे में मैंने उनको बताया है। और मैंने उनके पास उन सभी परिवारों की, विशेष रूप से वो महिला और बच्चों की, उनके लिए मैंने बहुत चिंता भी जताई है। मैंने उनको ये भी कहा है कि इन सभी लोगों के लिए हमने त्वरित काम करने की ज़रूरत है, उनको कॉन्फिडेंस देने की ज़रूरत है और उनका जीवन सामान्य हो जाए, इसके लिए सरकार ने पूरे प्रयास करने की ज़रूरत है। मैम, रिपोर्ट के संबंध में क्या कहना चाहेंगे? जो आप लोग वहाँ गई हैं और केंद्र को जो रिपोर्ट देना होता है, कब तक, कितने दिन की प्रक्रिया होती है, कब तक इसको जमा किया जाता है? वैसे कोई दिन तय नहीं होते हैं, पर जब विजिट होती है तो उसके तुरंत बाद उसको हम बनाने के लिए हम तुरंत तैयार कर लेते हैं। मुझे लगता है कि आने वाले कुछ ही दिनों में हमारी रिपोर्ट बन जाएगी। गवर्नर साहब क्या कहा है? आप जो बोले, आप जो मुद्दे पे बात की है गवर्नर साहब से, गवर्नर साहब का रिएक्शन क्या था? और आप जो बोले महिला और शिशुओं को देखभाल करना चाहिए, सुरक्षा देना, उसके बारे में गवर्नर साहब ने कोई रिपोर्ट दिया? वो खुद भी 2 दिन के प्रवास में वहाँ पर आए थे, तो उन्होंने स्वाभाविक रूप में इन सब चीज़ों को उन्होंने भी अनुभव किया है, उन्होंने भी देखा है। और जो उन्होंने देखा है वो वही जो मैं कह रही हूँ, वही वो चीज़ है। और सेंट्रल फोर्स कितना दिन तक मालदा और मुर्शिदाबाद में रहेगी, इसके एक्सटेंड करना पड़ेगा, क्या परमानेंटली रहेगा? इस बारे में कुछ बातचीत हुआ है सेंट्रल फोर्स को लेकर? देखिए, इस विषय में कोई निर्णय करने का अधिकार हमारे पास नहीं है। आपकी तरफ से कोई प्रस्ताव किया सेंट्रल फोर्स को वहाँ पर रखने के लिए? हमने ये ज़रूर कहा है, सरकार को भी कहा है कि उन्होंने वहाँ के लोगों के हर एक व्यक्ति के जीवन सुरक्षित होने के लिए जो जो आवश्यक कदम है वो कदम सरकार ने उठाने हैं। एनसीडब्ल्यू क्या रिकमेंडेशन रहेगा जबकि आप वहाँ से विजिट करके आई हैं, जो हालात है उसको देखा आपने, तो रिकमेंडेशन क्या रहेगा? रिकमेंडेशन कोई 1-2 लाइन में नहीं बता होते हैं, परिस्थिति को भी वहाँ पे बताना होता है और उसके बाद रिकमेंडेशन होते हैं। मुझे लगता है कि आने वाले 2-3 दिन में हम इसको पूरा करेंगे और हम फिर रिपोर्ट सौंपेंगे। मुर्शिदाबाद और मालदा का जो विक्टिम फैमिली है वो लोग बता रहा है कि सेंट्रल फोर्स अगर यहाँ पे रहेगा तो हम लोग सुरक्षित हैं। आप বেঙ্গল লাইনে বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতির। এবার বিরতির পর আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে গাইঘাটা থানার সামনে বিজেপির গণ অবস্থান এবং তার পরবর্তী ইস্যু সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, অস্বস্তিতে বিজেপি। বেঙ্গল লাইনে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর নজর রাখবো যে ইস্যুর দিকে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইঘাটা থানার সামনে বিজেপির গণ অবস্থান। উত্তর 24 পরগনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইঘাটা থানার সামনে বিজেপির গণ অবস্থান। শিক্ষক আন্দোলনে পুলিশ সক্রিয় এবং ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় পুলিশ, এমনটাই অভিযোগ করে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গণ অবস্থান গাইঘাটা থানার সামনে। গণ অবস্থানে বিজেপির কর্মীবৃন্দরা। শিক্ষক আন্দোলনে পুলিশ নিষ্ক্রিয় এবং ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে সক্রিয় পুলিশ, এমনটাই অভিযোগ তুলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার সামনে গণ অবস্থানে বিজেপির কর্মীবৃন্দরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, ঠিক কেমন ছিল আজকের এই কর্মসূচি, কি পরিস্থিতি আছে সেখানে? দেখো, একদমই বলা যেতে পারে গাইঘাটা থানার সামনে এই গণ অভ্যুত্থানের যে গণ
অবস্থানে যে মিছিল মঞ্চ করা হয়েছিল এবং গাইঘাটা থানার সামনেই দেখা যায় যে বিজেপি কর্মীদের সঙ্গে এই অবস্থানে সামিল হন মতুয়া ভক্তরা। তারা ডঙ্কা কাশির নিশান নিয়ে থানার সামনে এসে দীর্ঘক্ষণ থানার সামনে বসে পড়েন এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ করেন। স্বাভাবিকভাবে এই যে ঘটনা, এই ঘটনার অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে গাইঘাটা থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে যে আজকের এই যে গণ অবস্থান ছিল সেখানে বিজেপির লকেট চ্যাটার্জি, অর্জুন সিং, শান্তনু ঠাকুরেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি যেটা দেখা যায় বহু বিজেপির কর্মী সমর্থকরা তারাও উপস্থিত ছিলেন। আজকের এই মঞ্চ থেকে কার্যত দেখা যায় যে রাজ্য সরকারকে তীব্র ভাষায় তারা আক্রমণ করেন এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন। কারণ তারা অভিযোগ তুলছেন যে শিক্ষক আন্দোলনে পুলিশ সক্রিয় এবং যে ওয়াকফ বিলের বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। ফলে মুখ্যমন্ত্রী বা রাজ্যের পুলিশ মন্ত্রী তার পদত্যাগের দাবি করেছেন। পাশাপাশি দেখা যায় যে এই মঞ্চ থেকে পুলিশকে কার্যত তীব্র ভাষায় হুঁশিয়ে দিয়েছেন বনগাঁ লোকসভা সাংসদ কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি অভিযোগ তুলছেন যে গাইঘাটা থানার যারা আধিকারিকরা রয়েছেন, যে গাইঘাটায় ঠাকুরবাড়ির যে কেউ বিরুদ্ধে যে কেউ এসে অভিযোগ করে যাচ্ছে, পুলিশ সেই অভিযোগ নিয়ে নিচ্ছে এবং তিনি আজকে হুঁশিয়ারি দিয়েছেন যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। সর্বত্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তদের থানার সামনে নিয়ে এসে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং প্রায় এক সপ্তাহের উপরে পুলিশকে এখানে বেরোতে দেবেন না বলেও তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই অবস্থান বিক্ষোভের পর দেখা যায় যে বিজেপির নেতৃত্ব তারা গাইঘাটা থানায় একটি ডেপুটেশন দেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে গাইঘাটার বিভিন্ন জায়গায় মদের দোকান বজিয়ে উঠছে, যত্রতত্র মদ বিক্রি হচ্ছে, পাশাপাশি অনলাইন যে জুয়া, সেই জুয়ার রমরমা বাড়ছে। পাশাপাশি তারা সেখানে উল্লেখ করেছেন যে বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এটা অবিলম্বে যদি বন্ধ না করা হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন এমনই হুঁশিয়ারি দিয়েছেন। তুলিকা, ধন্যবাদ উৎসব। ঘটনা প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা অর্জুন সিং, শোনাবো আপনাদের। হত্যা করেছে, কুপিয়েছে, তাদেরকে যদি কঠোর শাস্তি না হয় তাহলে এই জিনিস বন্ধ হবে। উনি এখানে মৌলবাদের নিয়ে বৈঠক করতে পারেন, কারণ তার সবচেয়ে বেশি ইন্টারেস্ট মুসলমান ভোট। কিন্তু যেখানে এত কিছু, এত পরিবার আজকে মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে, এক কাপড়ে বেরিয়ে গেছে, তাদের জন্য ওনার সময় নেই। এখানে পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত উনি আসলে কাদের সাপোর্টে আছেন। মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রী উপাধি আমরা দেব। উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আরএসএস আর বিজেপির কথা বলছেন। একজনও আরএসএস বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করতো তাহলে কোনো না কোনো মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো বা আগুন ধরানো হতো। একজন উনি খুঁজে বের করে দিন, আমরা ওনার যে আমাদের উপর অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব। উনি পারবেন না, উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। 9 জন পুলিশ অফিসার পাঠান কি 90 জন পাঠান, সেই প্রথম দিনে রাত্রিবেলা যদি বিএসএফ না আসতো তাহলে ওখানকার হিন্দুদেরকে বাঁচানো খুব কঠিন ছিল। বহু সংখ্যক লোক মারা যেতেন, বহু সংখ্যক পুলিশ মারা যেত। আমাকে ওখানকার অনেক পুলিশ অফিসার নিজস্ব আমাকে বলেছে কি আমরাও খুন হয়ে যেতাম যদি বিএসএফ অফিসাররা না থাকতো। শেষ করছি আজকে বেঙ্গল লাইন। প্রত্যেক দিনের বাংলার গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে নজর রাখতে চোখ রাখুন সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে।